স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তানভীর, তোমার রেজাল্ট কি? তুমি কত পাইছো? হ্যাঁ, 6 পাইছিলাম। আরে এত পণ্ডিত, তুমি 6 পাবা কেন? তুমি তো ভালো স্টুডেন্ট, এরকম কেন? মানে পড়ার প্রতি গুরুত্ব, এগুলো তো সবচেয়ে সহজ কোশ্চেন, সবচেয়ে সহজ কোশ্চেন করা হয়েছে। তাহলে তোমার যদি কোশ্চেন যদি ওরা ঘুরে দেয় তাহলে তো পাসই করতে পারবে না। ম্যাথ গুলো পারো না, ম্যাথ করোই নাই। হ্যাঁ, ম্যাথ আসলে মনে হয় করোই নাই, তাই না? ইয়েস স্যার। এই যে জাস্ট এমসিকিউ গুলো রাইট মেরে গেছো, খুবই খারাপ। এটা খুবই খারাপ একটা অবস্থা। এরকম করতে গেলে তো লাস্টে ধরা খেয়ে যাবে। আচ্ছা, আমরা 2-1 মিনিট পর শুরু করব। তার আগে আমরা একটু ম্যাথটা একটু লিখে নিই। এটা ম্যাথটা ছিল, গত ক্লাসের ম্যাথটা ছিল এরকম। এটা কত নম্বর ম্যাথ ছিল গত ক্লাসে? ওই যে আমরা করতে পারিনি আর 9 নাম্বার। এই স্যার অনেকে ওয়েটিং রুমে আছে। ওয়েটিং এ থাকার কথা না। হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। 25 ml ম্যাথটা ছিল কি 0.5 মোলার H2SO4 ধরব। 0.5 মোলার H2SO4 ধরব। এটার সাথে আমরা অ্যাড করছি কত? 20 ml 0.25 20 ml 0.25 মোলার, এটা কি তোমার H2SO4 ধরব। এত ml H2SO4 তোমার দ্রবণ এবং 300 ml H2O তোমার যোগ করা হবে। মিশ্রণটি পূর্ণ প্রশমনের জন্য কত ml 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন। ওকে, এটা ছিল তোমার ম্যাথ। কারো কোনো ডাউট আছে কিনা? স্যার চ্যাট বক্সটা একটু দেখেন তো। হ্যাঁ, তোমার চ্যাট বক্সে স্যার 3টা ফটো পাঠাইছেন। হ্যাঁ, কি হইছে এটা? জুমে চ্যাট বক্সে মানে স্যার 3 বই দেখলাম, 3 বই 3 রকম ইনফরমেশন দেওয়া। জুমে চ্যাট বক্সে কি হইছে? স্যার 3টা ফটো পাঠাইছি। কারণ এটা কিভাবে দেখে তা তো যায় না। আচ্ছা, মেসেজ। তিনটা ফটো পাঠাইছি, তুই মুখে বলো কি? তুমি মেসেঞ্জারে পাঠাও। মানে স্যার 3 বইয়ে 3 রকম তথ্য দেওয়া। আচ্ছা, তুমি এটা কিসের তথ্য বলছো? ওই যে স্যার কালকের প্রথম কোশ্চেনটার অ্যানসারে। প্রথম কোশ্চেনে এখন আলোচনা করা যাবে না, কারণ ওটা দেওয়ার অংশে আমরা একটা ক্লাস দেব এই কোশ্চেনের এই সামারি অনুযায়ী। ওই ক্লাসটা আলোচনা, ওটা তুমি নোটেট করে রাখো। হ্যাঁ, কারণ এখন ওই অংশে আলোচনা করা যাবে না, তাহলে টোটাল ফোকাস তোমার অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, তখন বাচ্চারা আর বুঝতে পারবে না। আচ্ছা, আর ইনশাআল্লাহ আমরা এখন ম্যাথ করতে যাব। এখন আমরা ম্যাথ করব। তুমি দেখো, তোমাকে এসিড যোগ করা হয়েছে।
এটা দেখো 25 ml 0.5 মোলার H2SO4 দ্রবণে এত ml এত ঘনমাত্রার H2SO4 দ্রবণ এবং 300 ml পানি যোগ করো। তুমি যদি মোল সংখ্যা নিয়ে যদি কাজ করো তাহলে এই পানি 300 ml না 600 ml যদি যোগ করে তাহলে তোমার কি হবে, তোমার মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তুমি মনে করো একটা গ্লাসে তুমি মনে করো 1 চামচ চিনি দাও, একটা গ্লাসে তুমি ধরে নাও একটা গ্লাসে তুমি মনে করো 1 চামচ তুমি চিনি দাও। এখন তুমি কি করবে, ওর মধ্যে যদি পানি আরো অ্যাড করো, আরো 1 গ্লাস যদি অ্যাড করো, হ্যাঁ, তাহলে তুমি মনে করো একটা পাত্রে 1 গ্লাস পানি আছে, তার মধ্যে 1 চামচ চিনি আছে, তার মধ্যে তুমি আরো 1 গ্লাস পানি যোগ করলে তাহলে কি তোমার চিনির কোনো পরিবর্তন হবে? হবে না। তুমি এই দ্রবণের মধ্যে এত ml ঘনমাত্রার H2SO4 দ্রবণ যোগ করলা, বাট এর মধ্যে যদি তুমি আরো পানি যদি যোগ করো H2SO4 এর মোল সংখ্যার কোনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না। টোটাল পাত্রের আয়তন বেড়ে যাবে, বাট H2SO4 এর মোল সংখ্যার কোনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না। একটা পাত্রে তুমি পানি নিয়ে সেটার ভিতরে 1 চামচ চিনি দাও, তারপর যদি তুমি যদি আরো 10 গ্লাস যদি পানি দাও, ওই পাত্রে টোটাল চিনির পরিমাণের কোনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না। ঠিক একই ভাবে এই দ্রবণে আমি যদি H2SO4 যদি যোগ করি, তারপর আমি যদি এই 300 ml পানি যোগ করি, ওই পাত্রে আয়তন বাড়বে, ঘনমাত্রা চেঞ্জ হবে, বাট মোল সংখ্যার কোনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না। আমরা এই ম্যাথগুলো করব মোল সংখ্যা নিয়ে। সো এখানে পানি যোগ করলো বা কি না করলো বা কি, এটার জন্য অ্যানসার কোনো কি হবে না বলতো, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের কন্ডিশনটা কি, এটা অ্যাসিডের সাথে কি তোমার এখানে আমরা কি ক্ষার যোগ করব। এই অ্যাসিড দ্রবণটা প্রশমিত হবে কোন দ্রবণ দ্বারা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে একটা অ্যাসিড যখন একটা ক্ষার দ্বারা প্রশমিত হবে তখন আমরা দুটো সূত্র অ্যাপ্লাই করব। একটা হচ্ছে BVSCA = A VBCB, এটা একটা সূত্র ছিল, আর একটা সূত্র ছিল তুল্য সংখ্যা। তাহলে আমরা এখানে তুল্য সংখ্যা সূত্রটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। তাহলে এখানে হবে কি, আমরা জানি এটা দুই ধরনের ঘনমাত্রা দ্রবণ। আমরা জানি অ্যাসিডের এটা H2SO4, এটা তুল্য সংখ্যা, আর এটার কি তোমার মোল সংখ্যা। এখানে আরেকটা ঘনমাত্রার অ্যাসিড আছে, সেটাও H2SO4, সেটাকে আমরা E না লিখে এটাকে E প্রাইম দিলাম, H2SO4 কিন্তু কি হবে N তোমার কি H2SO4। অর্থাৎ এদের তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার যোগফলটা হবে, এখানে ক্ষার হিসেবে ব্যবহার করা হচ্ছে কাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের তোমার কি হবে, তুল্য সংখ্যা এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের কি মোল সংখ্যা কি হবে বলতো, সমান হবে। তাহলে এই ম্যাথটা যদি করি, আমরা যদি এটার ক্ষেত্রে এটা তুল্য সংখ্যা, এটা যেহেতু অ্যাসিড, তাহলে এর তুল্য সংখ্যা কত হবে? এই যে কয়টা H+ ডোনেট করে, এই কয়টা H+ ডোনেট করে? দুইটা। তুল্য সংখ্যা কত হবে? 2। তাহলে এটা তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। এটা 2। এটা H2SO4, এটা মোল সংখ্যা। এখানে H2SO4 এর অ্যামাউন্টটা কি আয়তন এবং ঘনমাত্রার মাধ্যমে দেওয়া। তাহলে এটা হচ্ছে কি তার আয়তন, এটা তার কি ঘনমাত্রা। আর এটা যেহেতু H2SO4 এর, এই আয়তনকে আমরা ধরলাম V প্রাইম, এই ঘনমাত্রাকে আমরা ধরলাম কি C প্রাইম। তাহলে মোল সংখ্যা ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলতো, আয়তন। আমরা আয়তন ইনটু কি করতে পারি বলতো, এই তোমার ঘনমাত্রা। এটা তুল্য সংখ্যা কত বলতো? 2। এই এটা যেহেতু প্রাইম, এখানেও আমরা প্রাইম দিলাম। এটা কি মোল সংখ্যা ইকুয়াল টু কি আয়তন ইনটু কি বলতো, ঘনমাত্রা। তাহলে এটার আয়তনকে আমি V প্রাইম দিলাম, এটা H2SO4, আর এটার কি তোমার ঘনমাত্রাকে আমরা কি দিলাম? C প্রাইম। এটা আমরা কি দিলাম? H2SO4 দিলাম। আমরা এই মানগুলো এখানে বসাই দেব। তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, এটা যেহেতু ক্ষার, তাহলে এটা জলীয় দ্রবণে একটা OH ডোনেট করবে, এই কারণে এর তুল্য সংখ্যা কত হবে? 1। মোল সংখ্যা এটা মানে কি আয়তন ইনটু কি তোমার ঘনমাত্রা, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এটা কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড V * C। তাহলে আমি এখন মান বসাই দেব। দেখো এটা 2 ইনটু H2SO4 এর আয়তন 25, বাট এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন অবশ্যই এই আয়তনটাকে তোমার কিসে নিতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। তাহলে এটার আয়তনটাকে আমি যদি লিটারে কনভার্ট করি, তাহলে তোমার কি করতে হবে? 1000 দ্বারা এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এটা H2SO4, এটার ঘনমাত্রা কত? 0.5, এই তোমার 0.5। এটার আয়তন কত? 20। যেহেতু মিলিলিটার, লিটারে আমরা কনভার্ট করব, এটাকে লিটারে কনভার্ট করলে 10^3 আসে। এটার ঘনমাত্রা কত? 0.25, এই হচ্ছে কি 0.25, এটা 1।
তোমাকে বলছে কত ml, বাট এখান থেকে আমাদের যে আয়তনটা বের হবে এটা ml বের হবে না, এটা বের হবে লিটার। তাহলে এখানে আমাদের কি হবে, V এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমাদের লিটার বের হবে। এখানে তোমার কি আছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে কি পার্সেন্টে। তাহলে আমরা এখানে আমরা কি করব, C = 10x / কি হবে বলো তো, m হবে, 10x / x এর ভ্যালু কত বলো তো 5, তাহলে আমরা এখানে x এর ভ্যালু 5 আমরা এখানে বসাতে পারি। আর সোডিয়াম m মানে কি আণবিক ভর, 40 আণবিক ভর, তাহলে এটার ভ্যালু আমরা বসাতে পারি কত 40। তাহলে এখানে তুমি দেখো সব তুমি জানো, সোডিয়াম হাইড্রোক্সাইডটা তোমার কাছে কি বলতো আননোন। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তোমার কাছে যদি আননোন হয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের এই আয়তনটা বের হবে, বাট কোন এককে বের হবে লিটারে, তোমাকে বের করতে বলছে কি মিলিলিটারে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের এই আয়তনটাকে আমরা লিটার থেকে মিলিলিটারে কনভার্ট করে নেব। এটা কিভাবে 1000 দ্বারা আমরা কি করব বলতো, এটাকে আমরা গুণ করে এটা কনভার্ট করব লিটারকে মিলিলিটারে। তাহলে এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা সেটা বলো। জি স্যার, একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আচ্ছা, আপনি একবার বলেছিলেন না দুইটা আয়তন একই পদার্থে যোগ করতে হলে তাদের মোল সংখ্যা সমান বানাতে হবে, তো এটাতে H2SO4 এর দুইটার মোল সংখ্যা একই বানাতে হবে না? এটা যদি আমরা BVSCA এটা যদি করি, আমরা এটা আয়তন যোগ করতেছি না, আমরা মোল সংখ্যা যোগ করতেছি। আয়তন আর ঘনমাত্রা যখন আমরা গুণ কিন্তু স্যার করি পাত্রে তো একই পাত্রে নিচ্ছি না। হ্যাঁ, সমস্যা কি, তুমি তো একই পাত্রে নিচ্ছ, আমি তো আয়তন আয়তন যোগ করতেছি, আমি আয়তন আর ঘনমাত্রার গুণফল, আয়তন আর ঘনমাত্রার গুণফল, অর্থাৎ মোল সংখ্যা আমি নিচ্ছি। এটার মোল সংখ্যার একক আর এটার মোল সংখ্যার একক কি তোমার এক, এটার এককও মোলে আছে আর এটার এককও কি আছে মোলে আছে, তাহলে মোল মোল আমরা যোগ করতে পারি। আর আমি যদি আয়তন আয়তন যদি আমি যদি তোমার কি করতাম যোগ করতাম, যদি BVSCA এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতাম, তখন আমার কি করা লাগতো বলতো, এদের ঘনমাত্রা এক করে নেওয়া লাগতো যদি আয়তন আয়তন আমরা যোগ করতে চাইতাম। কিন্তু এখানে আয়তন আয়তন যোগ করা হয় না, এখানে আয়তন এবং ঘনমাত্রার গুণফল এখানে যোগ করা হয়েছে। আর আয়তন এবং ঘনমাত্রার গুণফলটাকে আমরা বলি কি তোমার মোল সংখ্যা। এখানে মোল সংখ্যার একক মোল, এটার আয়তন আর ঘনমাত্রা ক্যালকুলেশন করো, এখানে মোল সংখ্যার একক কি হবে বলতো মোল। কিভাবে মোল হবে, এটার একক কি লিটার, আর ঘনমাত্রার একক কি, এটার একক কি আয়তন একক লিটার, আর ঘনমাত্রার একক কি মোল পার লিটার। এই লিটার লিটার কাটা, তার মানে এদের গুণফলটা কি মোলে বের হচ্ছে, এটার একক মোলে এটার একক মোলে, এইখানে আমরা যোগ করতে পারি। বলো, আর যেহেতু এরা একই পদার্থ। হ্যাঁ, কোনো ডাউট আছে কিনা? নমস্কার। হ্যাঁ, ফেসবুক পার্টি কোনো ডাউট, লেখা কি কোনো ভুলা দেখায় এরকম কিছু আছে? না স্যার, লেখা ক্লিয়ার। ক্লিয়ার। আজকে তোমার একদম ভালো একটা নেট চালাচ্ছি, আমি জানি না এটা কয়দিন কার্যকর থাকে। হ্যাঁ, এখন বলো এটার রেজাল্ট কত আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড? স্যার 28 to 10 inverse 3। শুধু 28 ml স্যার। 28 কি আসে মিলিলিটার। এটা V সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 28 মিলিলিটার না, এখানে লিখবা লিটার। তাহলে এখানে লিখবা কত 28 বলো ইনটু 10 ইনভার্স কত 3, এটা মাইনাস। এটাই তো। জি স্যার। জি স্যার। তাহলে আমরা যেহেতু ml এ বলছে, অতএব সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন হবে, এই মিলিলিটার লিটারটাকে তুমি মিলিলিটারে কনভার্ট করে দাও, 28 ইনটু 10 ইনভার্স 3 ইনটু এটা 1000, এটা কি তোমার ml, এটা কি হবে 28 লিটার। লিটার না স্যার, এমএল স্যার। হ্যাঁ বলো কি হইছে? স্যার এখানে এমএল হবে, এমএল। কি বলো বুঝি না। স্যার আপনি কি আমার কথা শুনতে পাইতেছেন? হ্যাঁ বলো কি হইছে? 28 ml হবে। হ্যাঁ কি হইছে বলো। কোনো সমস্যা আছে এখানে? না না স্যার। স্যার, ঠিক আছে। সুপ্ত কোনো ডাউট আছে? হ্যাঁ, ফেসবুক পার্টি বলো তোমরা কি বুঝতে পারছো? ফেসবুক পার্টি
তাহলে আমরা তাহলে পরের ম্যাথে চলে যাব, কিন্তু ওদের জন্য আমরা 5 সেকেন্ড ওয়েট করব। 5 সেকেন্ড। জি স্যার, ওকে, ওরাও বুঝতে পারছে। 9 10 নম্বর ম্যাথ আমরা দেখব। ওকে, 30 ml, যেভাবে ম্যাথটা আছে জাস্ট আমরা সেভাবেই লিখব। 30 ml অজ্ঞাত মাত্রা, 30 ml অজ্ঞাত মাত্রার HCl দ্রবণের মধ্যে, HCl দ্রবণের মধ্যে 1 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর যোগ করা হলো। 1 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর তোমার যোগ করা হলো। এসিড দ্রবণটিকে পূর্ণ প্রশমনের জন্য, এসিড দ্রবণটিকে পূর্ণ প্রশমনের জন্য আরো 10 ml, আরো 10 ml 0.25 মোলার সোডিয়াম কার্বনেট, তোমার দ্রবণের প্রয়োজন। এসিড দ্রবণটির মাত্রা নির্ণয় করো। এসিড দ্রবণটির মাত্রা নির্ণয় করো। ওকে, এখানে প্রথমে বুঝতে হবে অজ্ঞাত মানে অজানা, মাত্রা মানে ঘনমাত্রা। এই মাত্রাটাকে বলে ঘনমাত্রা, এটাকে বলে শক্তি মাত্রা, এটাকে বলে গাঢ়ত্ব। মানে ঘনমাত্রার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম কি মাত্রা। তোমাকে বের করতে বলছে এসিড দ্রবণটার কি মাত্রা। তুমি একটু দেখো, তুমি এই কোশ্চেনে তুমি HCl দ্রবণের মধ্যে এই 30 ml HCl এর মধ্যে প্রথমে অ্যাড করছো কি 1 গ্রাম চুনাপাথর। চুনাপাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বন। আর ক্যালসিয়াম কার্বনেট তুমি যদি যোগ করো, এই দ্রবণটা ক্ষারধর্মী হয়। এটা দ্রবণটা কোন ধর্মী হয়? এটা দ্রবণটা কোন ধর্মী? ক্ষারধর্মী। কথা কি লাগা? কারণ তুমি এটা বুঝতে পারবা ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ কেন ক্ষারধর্মী, একটু মনে করে আমি নোট করে লিখে দেব, হ্যাঁ, কারো যদি কোনো ডাউট থাকে। অ্যাটেনশন, এরপর এটাকে কমপ্লিটলি নিউট্রালাইজ করার জন্য আমরা 10 ml 0.25 মোলার আমরা কি দিলাম? সোডিয়াম কার্বন। তাহলে এটা দ্রবণ কি বলতো? ক্ষার। এটা দ্রবণ ক্ষার। ওকে, তাহলে তুমি এখান থেকে তুমি আমরা যদি তুল্য সংখ্যার সাহায্যে, যেহেতু এটা ক্ষার, এটা ক্ষার, এটা অ্যাসিডকে নিউট্রালাইজ করবে, অর্থাৎ দ্রবণটাকে কমপ্লিটলি নিউট্রালাইজ করবে, সেক্ষেত্রে কি হবে? অ্যাসিডের তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার গুণফলটা ক্ষারের তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার কি গুণফলের সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা জানি, এখান থেকে যদি অ্যানসারটা স্টার্ট করি, আমরা জানি তোমার অ্যাসিডের তুল্য সংখ্যা EHCl ইনটু অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়াল টু, আমরা ক্ষার হিসেবে অ্যাড করছি কাকে? তোমার ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা ইনটু ক্যালসিয়াম কার্বনেটের কি মোল সংখ্যা প্লাস, এটা হচ্ছে প্লাস, তোমাদের কি ঝাপসা দেখাচ্ছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, ঝাপসা দেখালে বললো, ওরা আবার কি বলে ফেসবুক পার্টি ঝাপসা দেখাচ্ছে। ওকে,
এটা দেখো, এটা তোমার কি ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা এবং ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা। এখান থেকে তুমি দেখো এখানে হবে কি তোমার সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা আর এটা হবে সোডিয়াম কার্বনেটের কি মোল সংখ্যা। সবসময় মাথার ভিতরে সেট করে রাখবা, আমরা মোল সংখ্যাটাকে আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে ভর বাই আণবিক ভরটাকে আমরা বলি মোল সংখ্যা, আর একটা হচ্ছে আয়তন এবং ঘনমাত্রার গুণফলটাকে আমরা কি বলি মোল সংখ্যা। তুমি যদি দেখো অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি অ্যাসিডের ক্ষেত্রে, তাহলে অ্যাসিড HCl এটা একটা H প্লাস ডোনেট করে, এই কারণে তার তুল্য সংখ্যা কত হবে 1 হবে। এটার মোল সংখ্যাটা হবে কি, যেহেতু এখানে আমার কি আছে HCl এর আয়তন তোমার দেওয়া আছে, তার মানে কি এটার ঘনমাত্রা তোমাকে বের করতে হবে। তাহলে এই মোল সংখ্যাকে আমি রিপ্রেজেন্ট করব কিভাবে, আয়তন এবং ঘনমাত্রার গুণফল আকারে। তাহলে তুমি একটু দেখো, একটু ওয়েটিং আছে না? ওকে, অ্যাডিশন সবাই একটু দেখো, এখানে তাহলে কি হবে, এটা VHCl আর এটা হবে কি বলতো CHCl। তুমি দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট লবণ, বাট যখন এটা দ্রবণে থাকবে তখন এটা কার মতো আচরণ করবে, ক্ষারের মতো। আমি যদি লবণ থেকে যদি তুল্য সংখ্যাটা বের করি তাহলে ক্যাটায়নের টোটাল চার্জ, ক্যালসিয়ামের চার্জ সংখ্যা কত +2, ক্যালসিয়ামের চার্জ সংখ্যা কত হবে +2, তাহলে এখানে কি হবে তুল্য সংখ্যা কত 2। তুমি দেখো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা দেওয়া আছে কিসে গ্রাম, তাহলে তার মোল সংখ্যাটা আসবে কিসে n = W/m। এটার মানটা যদি আয়তন ঘনমাত্রা যদি দেওয়া থাকতো তাহলে লিখতাম আয়তন এবং ঘনমাত্রার গুণফল, আর যদি এটার পরিমাণটা যদি গ্রামে দেওয়া থাকে তাহলে n আমরা লিখব কি W/ কি বলতো m লিখব। সোডিয়াম কার্বনেট এটা লবণ, বাট যখন এটা জলীয় দ্রবণে যাবে তখন এটা কি হবে ক্ষার দ্রবণে। যেহেতু লবণ হিসেবে যদি এর তুল্য সংখ্যা বের করি, ক্ষার হিসেবে তুল্য সংখ্যা বের করলে একই রকমই আসবে। সোডিয়াম কার্বনেটের কি ক্যাটায়নের টোটাল চার্জ কত +2, একটা সোডিয়ামের জন্য চার্জ কত +1, দুটো সোডিয়ামের জন্য চার্জ কত +2, এটাই ঠিক। তুমি দেখো সোডিয়াম কার্বনেটের পরিমাণটা কিসে দেওয়া, আয়তন এবং ঘনমাত্রায়, তাহলে মোল সংখ্যাটাকে আমরা রিপ্রেজেন্ট করব আয়তন এবং কিসে বলতো এই ঘনমাত্রায়, এটা আমরা রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে টোটাল। তুমি দেখো এখন আমরা এখানে ভ্যালু বসাই দেব, এটা 1। HCl এর আমরা আয়তন জানি কত 30, এই সূত্র অ্যাপ্লাই করতে হলে এটা লিটারে নিতে হবে 10^3। HCl এর আমরা মাত্রা বা ঘনমাত্রা নির্ণয় করতে চাই, তার মানে এটা আননোন, এটা আমরা বের করতে চাইছি, এটা আননোন, এটা বের করতে চাইছি। এটা কি বলতো 2 ইনটু W এর মান কত 1, এখানে দেওয়া আছে কত m, m মানে কি মোলার ভর। এখানে সোডিয়াম কার্বনেটের ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কত, আণবিক ভর কত তুমি জানো, কত আণবিক ভর 100, এই তোমার 100, এই প্লাস 2 ইনটু সোডিয়াম কার্বনেটের আয়তন দেওয়া আছে কত 10, তাহলে এটা কি 10 ইনটু কত 10^3। এখানে এটার ঘনমাত্রা দেওয়া আছে কত 0.25, এই হচ্ছে 0.25। এখান থেকে ক্যালকুলেশন করে এই সেলের ঘনমাত্রাটা তুমি বের করে ফেলবে। দেখো কারো কোনো ডাউট আছে কিনা এই ম্যাথে, কারো কোনো ডাউট আছে কিনা? কারো কোনো ডাউট আছে কিনা? কথা বলতে হবে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তা তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। কথা বলো না কেন? হ্যাঁ, এখান থেকে HCl এর ঘনমাত্রাটা বের করে ফেলো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। স্যার স্যার 0.833। 5/6। এই এই তানভীর সব সময় দুষ্টুমি করে। 5/6 মে এমন কি আর সেই সময় আছে 5/6 বলার? হ্যাঁ, বলো। কি কত আসছে? 0.833। 0.833। 0.833 এত মোল। ভাই এত মোল পার, এটা হবে অ্যানসার। কারো কোনো ডাউট আছে কিনা?
ডাউট থাকলে বলো। হ্যাঁ বলো। No, sir. আমরা একটু ফেসবুক পার্টিদের জন্য একটু বলি যে তোমাদের কোনো ডাউট থাকলে বলবা, ওদেরও কোনো ডাউট নেই। ওকে, এরপর তোমাকে আমি একটা ম্যাথ করতে দেব। হ্যাঁ, তুমি এই ম্যাথটা কমপ্লিট করবে। সবাই, এটা বোর্ড বেস কোশ্চেনটা আসছে। তুমি প্রথমে আমাকে বলবা, এটা হচ্ছে 11। আমরা বোর্ডে দুটো ম্যাথ করাবো। এটা 11তে এখানে মনে করো একটা পাত্র আছে, এটা মনে করো 10 ml, এটা 10 ml 0.185 মোলার, এটা মনে করো অক্সালিক অ্যাসিড, এটা তোমার দেওয়া আছে। আরেকটা পাত্র আছে 18.4 ml 0.2 মোলার, এখানে মনে করো আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা 1 আর এটা হচ্ছে তোমার। এখন দেখো উদ্দীপকের দ্রবণ দুটিকে একত্রে মিশালে মিশ্রণের প্রকৃতি কি হবে তা ব্যাখ্যা করো। এখান থেকে তুমি এখন বলবা যে মিশ্রণের প্রকৃতিটা কিভাবে বের করবা। এটা কি পারবা নাকি করে দিতে হবে? জি স্যার পারবো। তুমি কি করবা, অ্যাসিডের মোল সংখ্যা বের করবা, সেখান থেকে H+ এর মোল সংখ্যা বের করবা, এটা কি ক্ষারের মোল সংখ্যা বের করবা, সেখান থেকে OH- এর মোল সংখ্যা বের করবা। যদি H+ এর মোল সংখ্যা যদি বেশি থাকে তাহলে তুমি বলবা যে এটা অ্যাসিডীয়, যদি OH- এর মোল সংখ্যা যদি বেশি থাকে তাহলে বলবা এটা কি ক্ষারীয়। আর যদি দেখা যায় দুটোর মোল সংখ্যা যদি সমান থাকে তাহলে বলবো মিশ্রণটা কি তোমার নিরপেক্ষ। দেখো সবাই পারবা কিনা আগে বুঝো। এই টাইপের ম্যাথ কিন্তু আমি তোমাকে পড়াই দিছি। স্যার প্রথমটাতে H2 দুইটা হবে না, H+? এটা হ্যাঁ স্যার, এটাই হচ্ছে তুল্য সংখ্যা কত হবে স্যার? 2 না? 2 হবে, এটা দুটো ডিসপ্লেসমেন্ট হয়, তুল্য সংখ্যা 2 হবে। এই অ্যাসিডটার নাম কি জানো তো? অক্সালিক অ্যাসিড। এই অ্যাসিডটার নাম কি? অক্সালিক অ্যাসিড। এটার গাঠনিক সংকেত কি? এটা COOH। এই অ্যাসিডের সংকেত আমরা পড়ে আসছি তোমাকে, হ্যাঁ, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের সময় এদের সংকেত দেখাই আসছে। দেখো কারো কোনো ডাউট পারবা কি পারবা না? ফেসবুক পার্টি জি স্যার। তোমার কিন্তু করতে হবে ভাই, তুমি যদি না করো পেন্ডিং করো, কারণ এই ধরনের কোশ্চেনগুলো সহজ কোশ্চেন। বিগত বছরের কোশ্চেনগুলো কি হয় যে তোমার আগের পড়াগুলোই তোমার কি করে, আগের কোশ্চেনগুলোই এখানে আবার কি হয়, রিপিট হয়। এখন দেখো তোমরা পারবা কিনা? ফেসবুক পার্টি তোমাদের জন্য ওয়েট করতেছি। ওকে ঠিক আছে, ওরাও বলছে পারবে। এটা 11। আমরা 12 নম্বর ম্যাথে যাব। 12 নম্বর ম্যাথের পর এই টাইপের ম্যাথ আমাদের শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 500 ml 10% W/V, এটা মনে করো H2SO, এটা মনে করো 1 দেওয়া আছে। আর এটা হচ্ছে 500 ml
500 ml সেমিমোলার বা মিলিমোলার কি মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এটা হচ্ছে এক নম্বর কোশ্চেনে যাব। এখন দেখো উদ্দীপকের 1 ও 2 দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের pH কেমন হবে তা বিশ্লেষণ করো। pH তুমি যদি জানতে চাও, pH এর নেচার যদি জানতে চাও, তাহলে আগে যে বের করতে হবে এদেরকে মেশানোর পর H+ এর সংখ্যা বেশি হয় নাকি OH- এর সংখ্যা বেশি হয়। H+ যদি 10টা থাকে, OH- যদি 5টা থাকে, তাহলে 5টাকে নিউট্রালাইজড করার পর অবশিষ্ট H+ থাকবে কয়টা? 5টা। ওই 5টা H+ এর সাহায্যে আমরা বলতে পারবো এটা অ্যাসিডীয়। pH এর মান আমাদের কি হবে? <7 হবে। এবং ইচ্ছা করলে আমরা কি করতে পারবো বলতো? pH এর এক্সাক্ট মানও আমরা কি করতে পারবো বলতো? বের করতে পারবো। pH এর মান বের করার জন্য আমাদের কি দরকার হবে? H+ এর ঘনমাত্রা। এটা -log of H+। আর H+ এর ঘনমাত্রাটা আমরা কিভাবে বের করব? H+ এর ঘনমাত্রা মানে কি? C = Kn/V। এখানে কি n এর মানটা আসবে কোথা থেকে? এদেরকে মিশানোর পর বিক্রিয়া করার পর অবশিষ্ট H+ এর মোল সংখ্যা। এটা হচ্ছে অবশিষ্ট। মিশানোর পর যদি মনে করো H+ হয়, আমি জানি না এটা আসলে কি হবে। আর V মানে কি? তুমি মিশাচ্ছ কত? 500 আর 500 1000। তাহলে V হবে কি তোমার 1000। 1000 ml মানে কত? 1 লিটার। V এর ভ্যালু হবে কত? 1 লিটার। তখন এটা C এর ভ্যালুটা চলে যাবে। যদি এটা অ্যাসিডীয় হয় তার সাপেক্ষে আমি বলছি। তুমি দেখো এই ম্যাথটা তুমি করতে পারবা কিনা, ঠিক একই রকম মিশ্রণের প্রকৃতির মতোই। তুমি প্রথমে এটার মোল সংখ্যা বের করবা, এটার আয়তন দেওয়া আছে, ঘনমাত্রাটা পার্সেন্টে দেওয়া আছে, এটাকে মোলারিটিতে নেবা, C = 10x/m, এটা V * C, এখান থেকে মোল সংখ্যা বের হবে। ওই H2SO4 এর মোল সংখ্যা থেকে তুমি H+ এর মোল সংখ্যা বের করবা। কিভাবে বের করবে H+ এর মোল সংখ্যা? কারণ H+ এর মোল সংখ্যা = এই অ্যাসিডের তুল্য সংখ্যা ইনটু এই অ্যাসিডের কি তোমার মোল সংখ্যা, এটাকে গুণ করলেই হয়ে যাবে। ঠিক একই ভাবে এটা কি মিলিমোলার দ্রবণ আছে, আমরা জানি মিলিমোলার দ্রবণের কি একটা ঘনমাত্রা আছে। এই ঘনমাত্রা কত বলতো? মিলিমোলার দ্রবণের ঘনমাত্রা কত ভাই একটু বলো তো? 0.001। এমনটা ঠিক আছে। সেন্টিমোলার কত? 0.01। মিলিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.00 কত 1। তার মানে এটা আয়তন আছে, ঘনমাত্রা আছে, এটাকে গুণ করলে ক্ষারের তোমার মোল সংখ্যা পাবো। ক্ষারের মোল সংখ্যা থেকে OH- এর মোল সংখ্যা বের করব। তারপর এই H+ আর OH- এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর যদি H+ থাকে তাহলে বলবো অ্যাসিডীয়, OH- থাকলে আমরা কি বলবো? ক্ষারীয়। আর তুমি যদি pH এর এক্স্যাক্টলি ভ্যালুটা বের করো তাহলে খুব ভালো হয়। যে এটা অ্যাসিড বের হয় আর এটা pH এর প্রকৃতি এত হবে এবং এর এক্স্যাক্টলি ভ্যালু হয় কত? এরকম একবার ডিরেক্ট বলতে পারে যে pH এর এক্স্যাক্টলি মান নির্ণয় করো। দেখো পারবা কিনা? জি স্যার। জি স্যার পারবো। পারবো। তানভীর পারবি? ইয়েস স্যার। অন্যান্য স্টুডেন্টরা কারো যদি সমস্যায় পড়বা পারবা তো? জি স্যার। ইবনাত আনিকা তোমার আইডি থেকে তুমি ফোন দিছো, হ্যাঁ আমি তখন ওই যে ক্লাসের প্রিপারেশন নিচ্ছি তো এই কারণে ফোন রিসিভ করে নাই। তুমি ক্লাস শেষে ফোন দিও। ওকে, কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার। আমরা একটু ফেসবুক পার্টির জন্য, ফেসবুক পার্টি তোমরা কি পারবা কি পারবা না? হ্যাঁ একটু কমেন্টস করো ভাই, তাহলে আমরা বুঝবো কিভাবে। তুমি দেখো আমরা যদি এখানে
এখন আমাদের নতুন টপিক নিয়ে আমরা এখন কথা বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখানে তোমার কোশ্চেন সবসময় আসে, একটু বোঝার ট্রাই করো। এখানে একটা দ্রবণ আছে, এটার আয়তন আমি জানি কি, এটার আয়তনটা আমি কি জানি, মনে করো ভি জানি। এখানে কি পরিমাণ দ্রব্য এখানে ডিসলভ আছে সেটাও তুমি জানো। এখানে কি পরিমাণ দ্রব্য ডিসলভ আছে, মনে করো এই পরিমাণটাকে তোমার দেওয়া থাকতে পারে n এর মাধ্যমে, দেওয়া থাকতে পারে w এর মাধ্যমে। অর্থাৎ এই ফিক্সড আয়তনে, এই নির্দিষ্ট আয়তনে কি পরিমাণ দ্রব্য এখানে ডিসলভ আছে এটা যদি জানো, অর্থাৎ n এর মান, এই ডিসলভ পদার্থের পরিমাণ অর্থাৎ দ্রবীত দ্রব্যের পরিমাণটা তোমার মোল সংখ্যার মাধ্যমে দেওয়া থাকতে পারে, এটা w মানে ভরের মাধ্যমে তোমার দেওয়া থাকতে পারে। এখানে কয়টা আছে, তোমার 6টা আছে। এটার পরিমাণটা তোমার n এর মাধ্যমে দেওয়া থাকতে পারে, w এর মাধ্যমে দেওয়া থাকতে পারে। n এর মাধ্যমে যদি দেওয়া থাকে তাহলে আমরা এর ঘনমাত্রাটা বের করতে পারবো c n/v, আর w এর মাধ্যমে যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা বের করতে পারবো c w m/v, অথবা এখানে c 1000 w / m, এটা আমরা বের করব। অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে, আমাদের ঘনমাত্রা কোন একটা দ্রবণের ঘনমাত্রা যদি আমাদের জানা থাকতে হয় তাহলে আমাদের দুটো জিনিস জানতে হবে, এর আয়তন জানতে হবে, ওই দ্রবণের টোটাল আয়তন জানতে হবে, আর ওই আয়তনে কি পরিমাণ দ্রব্য এখানে ডিসলভ আছে সেটা জানতে হবে। যদি আমরা v এর মান জানি আর এই v এর মধ্যে এই আয়তনে কি পরিমাণ দ্রব্য এখানে ডিসলভ আছে অর্থাৎ n এর মান অথবা w এর মান যদি আমরা জানি তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা আমাদের কি বলতো জানতে হবে। অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে ওই দ্রবণটাকে আমরা কি বলি, পরমাণু দ্রবণ বলি। ওই দ্রবণটাকে আমরা কি বলি, পরমাণু দ্রবণ। আর পরমাণু একটা দ্রবণের ঘনমাত্রা আমরা কখন জানবো, যখন ওই নির্দিষ্ট আয়তনের দ্রবীত দ্রব্যের পরিমাণ আমাদের জানা থাকবে, আর নির্দিষ্ট আয়তনের দ্রবীত দ্রব্যের পরিমাণটা আমরা যদি জেনে থাকি তাহলে আমরা এখানে c এর মানটাও আমরা কি এখান থেকে বের করতে পারবো। তাহলে পরমাণু দ্রবণ বলতে আমরা কোন দ্রবণকে বলবো, যে দ্রবণের ঘনমাত্রা জানা। ঘনমাত্রা আমরা কিভাবে জানবো, নির্দিষ্ট আয়তনের দ্রবীত দ্রব্যের পরিমাণটা আমাদের জানা, তাহলে ওই দ্রবণটাকে আমরা কি বলবো, তোমার পরমাণু। তাহলে এটার সংজ্ঞা যদি দিতে চাই তাহলে বলতে পারি যে দ্রবণের ঘনমাত্রা আমাদের সঠিকভাবে জানা থাকে, এই ঘনমাত্রাটা আমার সঠিকভাবে জানা থাকে কিভাবে, অর্থাৎ নির্দিষ্ট আয়তনে দ্রবীত দ্রব্যের পরিমাণ জানা থাকে তাকে তোমার কি বলা হবে, পরমাণু দ্রবণ বলে। তাকে পরমাণু দ্রবণ কি তোমার বলে, এটাকে আমরা পরমাণু দ্রবণ। এখন পরীক্ষার সময় কি তুমি এত বড় সংজ্ঞা দিবা না, পরীক্ষার সময় তুমি বলবা যে দ্রবণের ঘনমাত্রা আমাদের সঠিকভাবে জানা থাকে তাকে আমরা পরমাণু দ্রবণ বলি। আর একটা দ্রবণের ঘনমাত্রাটা আমরা কিভাবে জানতে পারি, নির্দিষ্ট আয়তনে যদি ডিসলভ পদার্থের পরিমাণ যদি আমাকে জানিয়ে দেওয়া হয় তাহলে ওটার মাধ্যমে আমরা কি জানতে পারি, তোমার ঘনমাত্রাটা জানতে পারি। আর ঘনমাত্রা জানতে পারলে ওই দ্রবণটাকে আমরা কোন দ্রবণ বলবো, পরমাণু দ্রবণ। এখন কোন ধরনের দ্রবণগুলোকে আমরা পরমাণু দ্রবণ বলবো, এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে ডেসিমোলার বা সেমিমোলার দ্রবণ, এটা একটা পরমাণু দ্রবণ। কেন সেমিমোলার দ্রবণটাকে আমরা কেন পরমাণু দ্রবণ, কারণ সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত তুমি জানো, 0.5। তুমি যদি এটার ঘনমাত্রা যদি বলো c এটার ঘনমাত্রা 0. কত বলো তো 5 মোল পার লিটার। এটা দ্বারা আমি বুঝি কি, সেমিমোলার দ্রবণ বুঝি কি, 1 লিটারে 0.5 মোল দ্রব্য ডিসলভ। এখানে কি থাকে বলতো, আমি যদি এটাকে একটু ভেঙে লিখি, আমি যদি বলি এই দ্রবণটা সেমিমোলার দ্রবণ, তাহলে তোমার বুঝতে হবে যে এটার ঘনমাত্রা কত, 0.5 মোল পার লিটার।
0.5 মোল পার লিটার দ্বারা আসলে কি বোঝায়? 1 লিটারে 0.5 মোল দ্রব্য কি থাকে বলতো? ডিজল থাকে। অর্থাৎ এই দ্রবণের 1 লিটারে 0.5 মোল দ্রব্য এখানে কি থাকে বলতো? দ্রবীভূত থাকে। এটা দ্রবীভূত থাকে। তাহলে 1 লিটার এটা কার মান বলতো? ভি এর মান। আর 0.5 মোল এটা কার মান? এন এর মান। অর্থাৎ এই দ্রবণের এন এর ভ্যালু আমি জানি, ভি এর ভ্যালু আমি জানি, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা আমরা কি জানি, এজন্য এই দ্রবণটাকে আমরা কি বলবো? তোমার প্রমাণ। অর্থাৎ যত ধরনের দ্রবণ আমি আলোচনা করছি প্রত্যেকটা দ্রবণ কি আমরা কি বলবো? প্রমাণ। ঠিক একই ভাবে আমি যদি মনে করো দ্বিতীয় পয়েন্টে আমি যদি বলি, মনে করো ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ আমরা জানি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা কি বলতে পারি? তোমার কি বলি বলতো? 0.1 মোল পার লিটার। তাহলে আমি কি বলতে পারি? 1 লিটারে 0.1 মোল দ্রব্য কি আছে বলতো? ডিজল আছে। আমি ডেসিমোলার দ্রবণকে যদি তোমার সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমি বলতে পারি 1 লিটারে 0.1 মোল দ্রব্য ডিজল আছে। তাহলে এখানে আমি কি বলতে পারি? অর্থাৎ এই দ্রবণের 1 লিটারে তোমার 0.1 মোল দ্রব্য দ্রবীভূত তোমার কি থাকে। তাহলে তুমি দেখো এটা আসলে কার মান দেওয়া? ভি এর মান। এটা আসলে কার মান দেওয়া? এন এর মান। তাহলে তুমি এন এর মান জানো, ভি এর মান জানো, এই দ্রবণের ঘনমাত্রাও তুমি জানো, এই কারণে এই ধরনের দ্রবণগুলোকে আমরা কোন বলবো? প্রমাণ করব। দেখো এই পর্যন্ত তুমি আসলে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টস করো। বুঝতে পারছো কিনা একটু বলো, কমেন্টস করতে হবে তো। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। ফেসবুক পার্টি। এখন দেখো এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে। তুমি কিন্তু প্রমাণ দ্রবণের সংজ্ঞা এত বড় দিবে না, পরীক্ষায় এত বড় মার্ক লিখলে যে বেশি মার্ক পাবে সেটা না। টিচার তোমাকে খুব ভালোভাবে বলবে তাও না। যে ধরনের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে সেটাকে আমরা প্রমাণ করব। এই এতটুকুই তুমি সংজ্ঞা লিখবে, এর বেশি লিখবে না। এখান থেকে 2 মার্কের একটা কোশ্চেন আসে। একটু দেখো কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে মিলিমোলার দ্রবণ বা মোলার দ্রবণ যেটাই হোক না কেন, মোলার দ্রবণ অবলিক এটা সেমিমোলার দ্রবণ, এটা অবলিক এটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ, এটা অবলিক এটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, এটা হচ্ছে মিলিমোলার দ্রবণ, এটা কি মিলিমোলার দ্রবণ, হচ্ছে প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো।
ব্যাখ্যা করো। এই হচ্ছে কোশ্চেন। এখন তুমি যে কোনো একটার মাধ্যমে তোমার এই অ্যানসারটা লিখতে হবে, যে কোনো একটার মাধ্যমে। হ্যাঁ, তাহলে তোমাকে আমি যে কোনো একটার মাধ্যমে, আমি মনে করি এটা মিলিমোলার দ্রবণের মাধ্যমে লিখে দিলাম, সবই এক। যেমন মোলার দ্রবণের ক্ষেত্রে বলবো 1 লিটারে 1 মোল দ্রবণ ডিজল, আর সেন্টিমোলারের ক্ষেত্রে বলবো 1 লিটারে 0.001 মোল দ্রবণ ডিজল। ডেসিমোলারের ক্ষেত্রে বলবো 1 লিটারে 0.1 মোল তোমার কি দ্রবণ ডিজল আছে। তাহলে প্রথমে তুমি কি করবা, যে দ্রবণটা দিয়ে তোমাকে ব্যাখ্যা, আমি মনে করো মিলিমোলার দ্রবণ নিয়ে অ্যানসারটা লিখতেছি, এই কারণে প্রথমে তুমি তোমার কি করবা, প্রথমে এখানে প্রমাণ দ্রবণের সংজ্ঞাটা তুমি দিয়ে নেবা। এটা প্রমাণ দ্রবণের সংজ্ঞাটা তুমি একটু দিয়ে নেবে। তারপর তুমি এখানে লিখবা যে আবার মিলিমোলার দ্রবণের এখানে সংজ্ঞাটা যখন দিবা, তখন এই অ্যানসারটা লেখার সময় আমি যে বড় সংজ্ঞাটা তোমাকে লিখে দিছি, ওই সংজ্ঞাটাই তুমি দিবা। যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে, অর্থাৎ নির্দিষ্ট আয়তনে দ্রবীত দ্রব্যের পরিমাণ আমাদের জানা থাকে, ওই দ্রবণটাকে আমরা প্রমাণ দ্রবণ বলি। আর যদি প্রমাণ দ্রবণের শর্ট কোশ্চেন আসে কয়ের জন্য, তখন তুমি লিখবা যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। কারণ এটা মিলিমোলার দ্রবণটাকে আমরা ব্যাখ্যাই করব, এই মিলিমোলার দ্রবণটাকে আমরা ব্যাখ্যাই করব নির্দিষ্ট আয়তনে দ্রবীত দ্রব্যের পরিমাণের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা এটাকে কি করব বলতো, ব্যাখ্যা। তুমি দেখো আবার মিলিমোলার দ্রবণের 1 লিটারে 0.001 মোল দ্রব্য, 1 মোল দ্রব্য দ্রবীত থাকে, এত মোল দ্রব্য দ্রবীত থাকে। অর্থাৎ নির্দিষ্ট আয়তনে দ্রবীত দ্রব্যের পরিমাণ আমাদের জানা, এজন্য মিলিমোলার দ্রবণকে তোমার কি বলা হবে, তোমার প্রমাণ দ্রবণ হবে। এটা জাস্ট অল্পের মধ্যে শর্টকাট লিখে দেবা। এটা এগুলো ব্যাখ্যা করা অতই কাজ। প্রমাণ দ্রবণের সংজ্ঞা দিবা, সংজ্ঞাটা লিখবা অবশ্যই বড় আকারে। তারপর তুমি বলবা যে দ্রবণই বলো না কেন, যদি মিলিমোলার দ্রবণ বলো তাহলে 1 লিটারে 1 মোল দ্রবণ ডিজেল, অর্থাৎ নির্দিষ্ট আয়তনে দ্রবীত দ্রব্যের পরিমাণ আমাদের জানা, এইজন্য মিলিমোলার দ্রবণকে আমরা কি বলবো, প্রমাণ দ্রবণ। দেখো কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটু বলো। বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো। না স্যার। না স্যার। No, sir. ফেসবুক পার্টি, ওকে, ফেসবুক পার্টি তোমরা কোশ্চেন করবা, মানে কোশ্চেন বলতে তুমি কোশ্চেনের आंसर গুলো ঠিকমতো দিবা, তাহলে তো আমি বুঝতে পারি না। ওকে, একটু দেখো আমরা এখন এখানে আরেকটা কোশ্চেন আসি একটু ঘুরে, যেমন এটা কোশ্চেন 2, এই দুটোই কোশ্চেন আসে ঘুরে। 10% W/P সোডিয়াম হাইড্রোক্সাইডের
দ্রবণকে প্রমাণ দ্রবণ বলা যাবে কিনা ব্যাখ্যা করো। বলা যাবে কিনা, যাবে কিনা এখানে কি করো, ব্যাখ্যা করো। এখন এই জিনিসটাকে তুমি ব্যাখ্যা করবে। এখন বলো তো এই দ্রবণটাকে প্রমাণ দ্রবণ বলা যাবে কি যাবে না, বলো। আগে যাবে হ্যাঁ যাবে স্যার। যাবে। কেন যাবে? ঘনমাত্রা জানা আছে। ঘনমাত্রা তো জানি। কিভাবে ঘনমাত্রা জানো? কিভাবে ঘনমাত্রা জানো? স্যার x এর মান দেওয়া, m এর মানও জানি। এটাই তো একটা ঘনমাত্রা। x এর মান কি? এটাই তো নিজেই তো সে একটা ঘনমাত্রা। এই ঘনমাত্রা শতকরা ঘনমাত্রা। এই ঘনমাত্রাটাকে তুমি কেন ঘনমাত্রা হিসেবে কনসিডার করতে তোমার খারাপ লাগে? 100 লিটারে স্যার 10 গ্রাম দ্রবীভূত আছে, এজন্যই তো স্যার। হ্যাঁ রাইট, এভাবে তুমি লিখতে পারো। এটা নিজেই একটা ঘনমাত্রা। জি স্যার, নিজে এটাকে আর মোলারিটিতে কনভার্ট করার কোনো দরকার নাই, কারণ আমি ঘনমাত্রা জানি। আমাকে বলে না যে যে দ্রবণের ঘনমাত্রা আমি তোমার কি মোলারিটিতে জানি, যে দ্রবণের ঘনমাত্রা এই নিজেই ঘনমাত্রা। তুমি বলো এইটার ঘনমাত্রা অলরেডি দেওয়া আছে, এভাবে না বলে এটা 10% W/V, এটার মানেটা আমরা কি বলি? 10% এই যে সূত্র বলছে, এটা মানে কি 10 গ্রাম বাই কি বলতো 100 ml। তার মানে কি 100 ml এ 10 গ্রাম আছে, W এর মান জানি আর এখানে কি V এর মান জানি। তাই নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রব্যের পরিমাণটা কি আমাদের জানা, সো আমাদের ঘনমাত্রা জানা। এজন্য এই দ্রবণটাকে আমরা কোন দ্রবণ বলবো? তোমার প্রমাণ দ্রবণ বলবো। আমি জাস্ট একটু নিচের অংশটা একটু লিখে দেব। যত দ্রবণ আছে কোনো নাবোধক নাই, অ্যানসার হবে হাবোধক। এখানে আমরা যদি অ্যানসারে যদি যাই, তাহলে প্রথমে তোমাকে প্রমাণ দ্রবণের সংজ্ঞা দিতে হবে। এটা প্রমাণ দ্রবণের কি দিতে হবে? সংজ্ঞা। তাহলে একটু দেখো, আমরা এখানে যদি অ্যানসারটা যদি যাই, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে 10% W/V তুমি কিভাবে লিখবা? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটির অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে কি, এখানে একটা হাইফেন দিবা, 100 ml দ্রবণে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। এটা কি আছে? দ্রবীভূত আছে। অর্থাৎ নির্দিষ্ট আয়তনে, এটা নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ, আয়তনে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ আমাদের নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ আমাদের জানা আছে। কারণ এটা হচ্ছে আয়তনের ভ্যালু, এই আয়তনে কত গ্রাম ডিসলভ আছে এটা আমরা জানি, এটা একটু ল্যাঙ্গুয়েজে লিখছি, নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ আমাদের জানা আছে। এজন্য 10% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটিকে তোমার কোন দ্রবণ বলে? প্রমাণ দ্রবণ বলে। কিন্তু তুমি সংজ্ঞায় কিন্তু এটা নিয়ে আসবা, যে দ্রবণের ঘনমাত্রা জানি, অর্থাৎ নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রব্যের পরিমাণটা আমরা জানি, সেই দ্রবণটাকে প্রমাণ দ্রবণ বলে। এরপর তুমি এটার মাধ্যমে ব্যাখ্যা করবে, নির্দিষ্ট আয়তনে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ জানা, সেজন্য এই দ্রবণটাকে প্রমাণ দ্রবণ। দেখো কারো কোনো ডাউট আছে কিনা একটু দেখো, কারো কোনো ডাউট আছে কিনা? হ্যাঁ, ফেসবুক পার্টির জন্য আমরা একটু ওয়েট করি। ওরা কেন এই জুমে আসতে চায় না আমি এটাই বুঝতে পারতেছি না। ওরা কেন জুমে আসতে চায় না এটাই বুঝতেছি না।
এটা দেখো আমরা এখানে আরেকটা নতুন টপিক নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই চ্যাপ্টারের সাথে ফার্স্ট পেপারের ফার্স্ট যে চ্যাপ্টার আছে এটার সাথে অনেক মিল আছে। হ্যাঁ, এখানে দেখবে যে অনেকখানি পড়ানো হয়ে যাবে, কিছু অংশ খালি বাকি থাকে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। দেখো প্রাইমারি এটা কি তোমার স্ট্যান্ডার্ড, এটা পদার্থ। এটা দেখো এই পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পদার্থগুলো 100% পিওর, এরা 100% কি তোমার বিশুদ্ধ। বলতো আমরা তোমার সোডিয়ামের আমরা অর্নামেন্টস মেয়েরা বলবো আমরা কেন সোডিয়ামের অর্নামেন্টস ব্যবহার করি না, গোল্ডেরটা কেন ব্যবহার করি, গোল্ড বা ডায়মন্ডটা কেন ব্যবহার করি? গোল্ড নিষ্ক্রিয় হয় এবং সোডিয়াম অনেক বেশি সক্রিয়। আর সোডিয়ামটা তোমার সক্রিয়। এরা 100% বিশুদ্ধ। একটা পদার্থ বিশুদ্ধ অবস্থায় তখনই পাওয়া যাবে যেটা তখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যেটার স্টেবিলিটি অনেক কি থাকে বেশি থাকে, সক্রিয়তা অনেক কি থাকে কম থাকে, বিক্রিয়া করার টেন্ডেন্সি অনেক কম থাকে, তখনই তোমার বিশুদ্ধ। আমি একটা উপাদান পেলাম বাট এই উপাদানটা অন্য উপাদানের সাথে যদি বিক্রিয়া করে তাহলে ওই উপাদানকে 100% বিশুদ্ধ অবস্থায় কি পাওয়া যাবে। তার মানে এরা 100% বিশুদ্ধ, তার সাথে সাথে কোন কোন প্যারামিটার গুলো চলে আসবে, এরা কি হবে বলতো, এদের স্টেবিলিটি অনেক বেশি, এরা অন্য উপাদানের সাথে কোনো বিক্রিয়া করে না, এদের সক্রিয়তা অনেক কি বলতো কম। এটা একটু দেখো সেকেন্ড পয়েন্টে যদি দেখি এদেরকে শুষ্ক অবস্থায় পাওয়া যায়, শুষ্ক অবস্থায় পাওয়া যায়। এদেরকে শুষ্ক অবস্থায় পাওয়া যায়। এখন এদেরকে শুষ্ক অবস্থায় পাওয়া যায়, এটা দ্বারা আসলে কি মেসেজ দিচ্ছে? তুমি দেখবা বাজার থেকে তুমি লবণ কিনে আনবা, খাবার লবণ, এটা সোডিয়াম ক্লোরাইড। দেখো বর্ষাকালে যদি তোমার বাসা যদি গ্রাম অঞ্চলে হয়, ঢাকায় একটু এটা একটু কম দেখা যাবে, যদি তোমার গ্রাম অঞ্চলে দেখবা যে এই লবণটা এটা বর্ষাকালের সিজন, তখন এই বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণটা কি থাকে বলতো বেশি থাকে, তখন এই পদার্থটা কি করে বলতো এই পানিটাকে এই জলীয় বাষ্পটাকে অ্যাবসর্ব করে, তখন এই লবণটা অনেকটা কি হয় বলতো তোমার গলে যায়, এখানে লবণটা অনেকটা ভিজে ভিজে অবস্থায় থাকে, তখন এটা অনেকটা আর্দ্র লবণে পরিণত হয়। এটা কি আর্দ্র লবণে কি হয় বলতো পরিণত হয়। এখানে বর্ষাকালে তোমার কি খাবার লবণটা তখন কি হয় বলতো গলে যায়, এই লবণটা কি হয় বলতো গলে যায়। যে সকল পদার্থ বায়ুমণ্ডল হতে পানিটাকে অ্যাবজর্ব করে তাদেরকে আমরা বলি পানিগ্রাসী পদার্থ। একটা হচ্ছে এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে পরিবেশ থেকে, এরা পরিবেশ থেকে, এই কোন একটা পদার্থ যদি পরিবেশ থেকে পানিটাকে অ্যাবজর্ব করে তখন তাদেরকে আমরা বলি পানিগ্রাসী। দুটো ধরনের পদার্থ, একটা হচ্ছে নিরোধক আর একটা কি তোমার পানিগ্রাসী। দুটোর কাজ হচ্ছে পানি অ্যাবজর্ব করা। নিরোধকের কাজ হচ্ছে কি তোমার বিক্রিয়া থেকে পানি শোষণ করবে, আর পানিগ্রাসী পদার্থের কাজ কি পরিবেশ থেকে পানি শোষণ করবে। দুজনের মেইন কাজ কি ফাংশনটা কি পানিটাকে অ্যাবজর্ব করা, কিন্তু কোন উৎস থেকে করবে, একজনে করে পরিবেশ থেকে আর একজনে করে কোথা থেকে বিক্রিয়া থেকে। তাহলে পরিবেশ থেকে যদি পানি শোষণ করে এই কারণে এই পদার্থটাকে আমরা কি বলবো পানিগ্রাসী পদার্থ বলবো, এটাকে আমরা কি বলবো পানিগ্রাসী পদার্থ। এই পদার্থ যেহেতু শুষ্ক অবস্থায় পাওয়া যায় তাহলে এরা বায়ুমণ্ডল থেকে কোনো পানি অ্যাবজর্ব করে না। বায়ুমণ্ডল থেকে যদি পানি অ্যাবজর্ব করতো তাহলে এই পদার্থটাকে শুষ্ক অবস্থায় পাওয়ার কোনো কি থাকতো না বলতো পসিবিলিটি থাকতো না, তখন এই পদার্থটাকে আর্দ্র অবস্থায় পাওয়া যেত। যেহেতু এদেরকে শুষ্ক অবস্থায় পাওয়া যায় তার মানে এই পদার্থগুলো বায়ুমণ্ডল থেকে কোনো পানি অ্যাবজর্ব করে না, এজন্য
এই পদার্থগুলো কি পানিগ্রাসী পদার্থ না, এরা কি তোমার পানিগ্রাসী পদার্থ না, পদার্থ। তুমি দেখো এটা যেহেতু 100% বিশুদ্ধ, এরা যেহেতু 100% বিশুদ্ধ, তাহলে তাদের স্টেবিলিটি অনেক বেশি, এদের স্থিতিশীলতা অনেক কি বলতো বেশি, এদের স্থিতিশীলতা যদি বেশি হয় তাহলে এই সকল পদার্থের সক্রিয়তা কম, মানে অন্য উপাদানের সাথে বিক্রিয়া করার টেন্ডেন্সি অনেক কম, তাহলে এদের কি বলতো সক্রিয়তা কি বলতো কম। এদের ভর, এই সকল পদার্থের ভর বেশি, হ্যাঁ এরা উচ্চ আণবিক ভর বিশিষ্ট, উচ্চ আণবিক ভর বিশিষ্ট। এটা 6 নম্বর। এটা 7 নম্বরটা হচ্ছে এরা সহজে দ্রবণীয়, এরা সহজে কি তোমার দ্রবণীয়, পানি দিলে এরা ডিসলভ হয়ে যায় সাধারণত, এরা সহজে কি হয় তোমার দ্রবণীয়। এখন একটু দেখো এই সকল পদার্থ যেহেতু অন্য কোনো এদের স্থিতিশীলতা বেশি, সক্রিয়তা কম, অন্য উপাদানের সাথে বিক্রিয়া করে না, এটা এদের দ্রবণ যদি আমি তৈরি করি তাহলে এদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। তার মানে আমার কথাটা একটু বোঝার ট্রাই করবে, এখানে এদের স্থিতিশীলতা বেশি, সক্রিয়তা কি তোমার কম, এরা অন্য উপাদানের সাথে বিক্রিয়া করে না। আমি যদি এদের দ্রবণ যদি তৈরি করি তাহলে এই পদার্থগুলো এখানে আছে কয়টা বলতো? 3টা। এই পদার্থগুলো অন্য বায়ুর অন্য কোনো উপাদানের সাথে বিক্রিয়া করে না, অক্সিজেনের সাথে, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না। এই পাত্রে কি হবে? আয়তন যেটা আছে সেটাই থাকবে। ডিজলভ পদার্থের এখানে কি ডিজলভ পদার্থ এখানে আছে কয়টা? 3টাই থাকবে। যদি তোমার আয়তন যদি ফিক্স থাকে, এখানে ডিজলভ পদার্থের পরিমাণ মানে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ যদি ফিক্স থাকে, তাহলে এই দ্রবণের ঘনমাত্রাও তোমার কি থাকবে? ফিক্স থাকবে। এরা যদি বিক্রিয়া করে, তাহলে এরা যদি এই 3টা উপাদান যদি বিক্রিয়া করে, তাহলে এই পাত্রে কি এই 3টা উপাদানের পরিমাণ কি আগের মতো থাকবে নাকি কমে যাবে? কমে যাবে। যদি তোমার আয়তন যদি ফিক্স থাকে, ডিজলভ পদার্থের পরিমাণটা যদি কমে যায়, তাহলে ঘনমাত্রাও কি হবে বলতো? কমে যাবে। তখন ঘনমাত্রার পরিবর্তন কি হবে? এই সকল পদার্থগুলো কি হয়? অনেক বেশি স্থিতিশীল, এদের সক্রিয়তা অনেক কম, এরা অন্য কোনো উপাদানের সাথে বিক্রিয়া করে না। এই কারণে এদের দ্রবণ যখন আমি তৈরি করি, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, ওই সকল উপাদানের সাথে এরা বিক্রিয়া করে না। এই পাত্রে কি এই 3টি উপাদানে কি বলতো থাকবে। এই কারণে কি আয়তনও ঠিক থাকবে, ডিজলভ পদার্থের পরিমাণও ঠিক থাকবে। এই কারণে এদের দ্রবণ তৈরি করলে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। যদি এই উপাদানগুলো যদি বিক্রিয়া যদি করতো, তাহলে তোমার কি হতো? এই 3টে উপাদান কি এখানে থাকতো না। আর এই 3টে উপাদান যদি না থাকতো, এরা যদি বিক্রিয়া করে যায়, তাহলে ডিজলভ পদার্থের পরিমাণটা কি আস্তে আস্তে কমবে। ডিজলভ পদার্থের পরিমাণ কমা মানে ঘনমাত্রা কি তোমার পরিবর্তন। তার মানে হচ্ছে এদের দ্রবণ যদি আমি প্রস্তুত করি, এদের দ্রবণ প্রস্তুত করলে তোমার ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। এখন একটু দেখো, আমি যদি এই জিনিসটাকে আমি যদি সামারি করি, তাহলে কি বলতে পারি? এটা 100% বিশুদ্ধ। এটার সাথে আমি অনেকগুলো পয়েন্ট লিখছি। এটা বিশুদ্ধ তখনই পাওয়া যাবে যখন তার স্টেবিলিটি বেশি, সক্রিয়তা কম। এই কারণে লিখছি যে স্টেবিলিটি বেশি, সক্রিয়তা কম। এই পয়েন্টের মাধ্যমে আমি লিখলাম কি তোমার এই 7 নম্বর, এই 8 নম্বর পয়েন্টটা লিখছি যে এরা বিশুদ্ধ, স্থিতিশীলতা বেশি, সক্রিয়তা কম হওয়ার কারণে এরা কি করে? এদের দ্রবণ তৈরি করলে এরা অন্য কোনো উপাদানের সাথে বিক্রিয়া করে না, আর বিক্রিয়া না করার কারণে এখানে ডিজলভ পদার্থের পরিমাণটা একই থাকে। এই কারণে এদের ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। আর এজন্য যেহেতু ঘনমাত্রার পরিবর্তন ঘটে না, আমি এই সকল পদার্থ দিয়ে আমি যদি দ্রবণ তৈরি করি, আমি যদি আজকে দ্রবণটা তৈরি করি, এই দ্রবণটাকে যদি আমি 10 বছর পরও রাখি, আমার দেখা যাবে ওর ঘনমাত্রাটা একই রকম থাকবে, ওর ঘনমাত্রার কোনো কি হবে না বলতো? চেঞ্জ হবে না। এই কারণে এই সকল পদার্থের সাহায্যে আমরা কি করি? প্রমাণ দ্রবণ তৈরি করি। আমরা এই সকল পদার্থের সাহায্যে কোন দ্রবণ তৈরি করি? স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করি। প্রমাণ দ্রবণ কি করি? তৈরি করি।
তাহলে এই সকল পদার্থের সাহায্যে কোন দ্রবণ তৈরি করা হবে? প্রমাণ দ্রবণ। আমি এটা লিখবো 9 নম্বর পয়েন্ট। এর আগে বলো তুমি আসলে বুঝতে পারছো কি? এর আগে বলো যে আমি যে পয়েন্টগুলো বলছি তুমি এই কথাগুলো Yes, sir. পয়েন্টটা একটু একবার বলেন না, বুঝিয়ে আবার বলো। দেখা যাচ্ছে না। তোমার কথা বোঝা যাচ্ছে না। 7 নাম্বার পয়েন্টে বলবেন? 7 নম্বরটা এটা দ্রবণীয়তা। স্যার 7 নাম্বার পয়েন্টটা দেখা আচ্ছা, এরা সহজে দ্রবণীয়। এই তোমার কি ঘোলা আসতেছে সবার? না স্যার। No, sir. না স্যার। আচ্ছা, এরা সহজে দ্রবণীয়। অনেক সময় নেটে সমস্যা হলে এই সমস্যা হয়। এরা সহজে কি দ্রবণীয়? সহজে। আর একটা যৌগ কেন দ্রবণীয় হবে সেটার ব্যাখ্যা অনেক প্যারামিটার আছে, হ্যাঁ? এগুলো ওই প্যারামিটারগুলো আসবে ফার্স্ট পেপারে, থার্ড চ্যাপ্টারে। দেখো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার, তার স্থিতিশীলতা বেশি আর স্থিতিশীল এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? এটা মনে হয় ওই যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। এরা স্থিতিশীল আর স্থিতিশীলতা বেশি। ওই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ আছে না, ওই ধরনের পার্থক্য, তার কিছু না। একটা হয়তো বা অ্যাডভার্ব আর একটা হয়তো বা অন্য কিছু হতে পারে। কথা বুঝছো কিনা? কোনো পার্থক্য নাই। জি স্যার। হ্যাঁ, কার কোনো ডাউট আছে? ফেসবুক পার্টি তোমরা কোনো কমেন্টস করো না কেন? বাচ্চাগুলো মানে পাইলে মনে হয় মানে দেড় দিয়ে বিড়ে দাও একটু মানে তার কোনো- পানি, তার হ্যাঁ। পানিগ্রাসী আর পানিগ্রাহী এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? পানিগ্রাহী আর পানিগ্রাসী না, পানিগ্রাসী আরেকটা নামই পানিগ্রাহী পদার্থ। পানিগ্রাসী আর পানিগ্রাহী একই কথা, দুটো পদার্থ, একটা পানিগ্রাসী আর একটা হচ্ছে পানিত্যাগী। কথা বুঝছো কিনা? গ্রাহী গ্রাসী একই কথা। খবর নাই। ফেসবুক পার্টি তোমাদের কমেন্টস করতে হবে তো ভাই। ওকে, আমি এখানে আরেকটা পয়েন্ট দেব, এটা খুবই একটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন পদার্থের সাহায্যে প্রমাণ দ্রবণ তৈরি করে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কেন করে? কারণ এই দ্রবণটার ঘনমাত্রা কখনো চেঞ্জ হয় না, ঘনমাত্রাটা আনচেঞ্জড অবস্থা থেকে কনস্ট্যান্ট। এই সকল পদার্থের সাহায্যে আমি এটার উপরে লিখব, এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট, এটা 9। এই সকল পদার্থের সাহায্যে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা হয়। এটা কি তোমার প্রস্তুত করা হয়? এটা এমসিকিউর জন্য, এডমিশন টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি এটা সংজ্ঞা দিতে চাই তাহলে আমি কি বলতে পারি? যে সকল পদার্থ বিশুদ্ধ এবং শুষ্ক অবস্থায় পাওয়া যায়, এরা পানিগ্রাসী পদার্থ নয়। এত কিছু তো বলা যাবে না। যে সকল পদার্থ বিশুদ্ধ ও শুষ্ক অবস্থায় পাওয়া যায়, তোমরা এরা বায়ু উপাদানের সাথে কোনো বিক্রিয়া করে না। এই দুটো পয়েন্ট যে স্থিতিশীলতা বেশি এবং সক্রিয়তা কম, এরা বায়ু উপাদানের সাথে কোনো বিক্রিয়া করে না। এদের দ্রবণ তৈরি করলে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। সেই সকল পদার্থগুলোকে আমরা কি বলবো? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। কথা বুঝছো কিনা? এই স্থিতিশীলতা বেশি আর সক্রিয়তা কম, এটাই বলবো যে এরা বায়ু কোনো উপাদানের সাথে কি করে না, বিক্রিয়া করে না। ওকে, দেখো আমি এটার সংজ্ঞাটা লিখতে চাচ্ছি। এখন সংজ্ঞাটা লিখতে যাচ্ছি। এটার সংজ্ঞা যদি দিতে চাই, দেখো তাহলে আমরা কি বলতে পারি? যে সকল পদার্থ, পরীক্ষায় সব সময় আসে এগুলো, যে সকল পদার্থ বিশুদ্ধ ও শুষ্ক অবস্থায় পাওয়া যায় যারা বায়ুর উপাদানের সাথে,
উপাদানের সাথে কোনো বিক্রিয়া, যারা বায়ুর উপাদানের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় এটা অংশগ্রহণ করে না, এদের দ্রবণ, তুমি দেখো এদের দ্রবণ তৈরি করলে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। এখন এখান থেকে এমসিকিউ আসে খুব বেশি মাত্রায়, কোন পদার্থগুলো নিচের কোন পদার্থটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? কারণ এত যৌগ তুমি কিভাবে মনে রাখবে, এটা মনে রাখা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এখানে একটা মনে রাখার একটা টেকনিক, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখানে আমি আগে যেমন দিই, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে মনে করো সোডিয়াম ডাইক্রোমেট, এটা মনে করো অক্সালিক অ্যাসিড ইত্যাদি। এখন তুমি এরকম অনেক যৌগই আছে, এখন তুমি আসলে কিভাবে মনে করবা? কারণ আমরা এখানে দুটো পদার্থ নিয়ে কথা বলি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে কি তোমার সেকেন্ডারি। এরকম আসে নিচের কোনটা সেকেন্ডারি পদার্থ অথবা নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন এটা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে বলতে পারবা যে কোনটা প্রাইমারি এবং কোনটা কি তোমার সেকেন্ডারি। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার উপায়, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমার কি হবে চেনার উপায়। এটা চেনার উপায় তুমি একটু দেখো, ফার্স্ট পয়েন্টে একটাই পয়েন্ট, যদি যৌগে, আমার পরীক্ষার খাতায় কিন্তু লেখা যাবে না এটা, হ্যাঁ বাচ্চাদের লিখে দিই, ওরা আবার এরকম লিখে রাখেন নট ফর এক্সাম, এটাও আমি লিখে দিলাম। যদি যৌগে কার্বন ও ক্রোমিয়াম, সি মানে কার্বন এবং ক্রোমিয়াম বিদ্যমান থাকে, Cr বিদ্যমান থাকে, তাহলে ওই যৌগটি সাধারণত, হ্যাঁ এখন তুমি নেট ঘেটে যদি তুমি বের করো তাহলে হবে না, হ্যাঁ আমাদের গতানুগতিক যে কোশ্চেনগুলো আসে সেগুলোর আলোকে বলছি, এগুলোর বাইরে কখনো যায় না, টিচারদের ভাবার কোনো টাইম নেই। হ্যাঁ বাংলাদেশে মানে একাডেমিক সিস্টেমটা এমন হয়ে গেছে, কিছু টিচার ঢাকার বাইরে আছে দারিদ্রতায় ভোগে, ওরা দারিদ্র নিয়ে ফাইট করতে করতে আর ওদের পড়ালেখা নিয়ে ভাবার কোনো টাইম নেই, কথা বুঝছো কিনা? আর এখানে কি ঢাকার মধ্যে তোমার দেখা গেছে তোমার 20% টিচার তোমার কি সে ইকোনমিক মানে অর্থনৈতিকভাবে সে অনেক বেশি বেনিফিটেড হচ্ছে, আর 80% টিচার সে বেনিফিটেড হচ্ছে না। সো ওদের ফ্যামিলি ক্রাইসিস এবং অন্যান্য যে পড়াশোনা আছে এগুলো নিয়ে তার কোনো ভাবার কোনো টাইম নেই, যে সে ভাববে কোশ্চেন করবে এরকম না, গতানুগতিক কোশ্চেন হয়। এই কারণে তুমি এখান থেকে অ্যানসার করতে পারবে। যদি যৌগে কার্বন এবং ক্রোমিয়াম বিদ্যমান থাকে তাহলে ওই যৌগটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, ওই যৌগটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আমি যদি তোমাকে একটা যৌগ যদি লিখি, তুমি এখন বলবা যে এটা আগে একটু উঠাই নাও, আমরা একটু ডিলেট করব, এটা আগে একটু উঠাই নাও।
তুমি একটু দেখো এখানে আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, বলো প্রাইমারি নাকি সেকেন্ডারি? সেকেন্ডারি 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 রাইট, সেকেন্ডারি। HCl সেকেন্ডারি 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 আবার এনে কার্বন ধরে রাখে, কিন্তু কার্বন নাই, তুমি পুরোই ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড সেকেন্ডারি সেকেন্ডারি CO3 প্রাইমারি 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 বুঝছো? এরকম একবারে 100% এমসিকিউ পাবাই, হয় তুমি পাবলিক এক্সামে পাবো, তা নাহলে তুমি এডমিশন টেস্টে পাবো, আর যদি না পাও তাহলে বলতে হবে ব্যাড লাক। পাবাই, এগুলো কোনো মিস নেই, তুমি তোমার যতগুলো এক্সাম হবে তুমি পাবাই, এতে কোনো মিস নেই। যদি মিস হয় তাহলে আমার একটা মেসেজ দিবে। তানভীর তুমি অবশ্যই জানাবা। এখান থেকে আমরা একটা 2 মার্কের কোশ্চেন, 2 মার্কের তুমি কোশ্চেনটা হয় এরকম, মনে করো আমরা বলি সোডিয়াম কার্বনেট অবলিক পটাশিয়াম ডাইক্রোমেট, অথবা এটাকে আমরা বলি মনে করো পটাশিয়াম ডাইক্রোমেট, যে কোনো একটা থেকে কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? 2 মার্কের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এক্সামে আসে। তাহলে তুমি কি করবা? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা দেবা, তারপর তুমি কি করবা? বৈশিষ্ট্যগুলো দিবা। এখানে কি করব? প্রথমে অ্যানসার স্টেটমেন্টটা কি লিখবা? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা দিবা। পদার্থের সংজ্ঞা, তারপর তুমি সেকেন্ডে লিখবা যে সোডিয়াম কার্বনেট এটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এটা বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায়, এরা পানিগ্রাসী পদার্থ না, এদের সক্রিয়তা কম, এদের দ্রবণ যদি তৈরি করা হয়, হ্যাঁ 100% অনেক সময় নাই, এটা নেট থেকে পাওয়া গেছে। সো অনেক জায়গায় অনেক টিচাররা ঝামেলা করতে পারে তুমি 100% লিখছো কেন, করতে পারে আসলে। হ্যাঁ, তাহলে তুমি কি করবা? সোডিয়াম কার্বনেট বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায়, এরা পানিগ্রাসী পদার্থ নয়, এদের দ্রবণ এরা কি এদের স্থিতিশীলতা কম, এদের দ্রবণ তৈরি করলে কি হবে? ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, এর সাথে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়। উপরোক্ত বৈশিষ্ট্যের কারণে সোডিয়াম কার্বনেটকে আমরা কি বলবো? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এভাবে তুমি লিখে যাও। পারবা লিখতে নাকি এটাও লিখে দিতে হবে? পারবো স্যার। জি স্যার পারবো স্যার। আমি জাস্ট সংজ্ঞাটা দিয়ে বৈশিষ্ট্যগুলো বলবো, জাস্ট ওখানে বলতে হবে সোডিয়াম কার্বনেট বিশুদ্ধ শুষ্ক। তুমি যদি খাই লিখে যাও বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায়, এটা পানিগ্রাসী পদার্থ নয়, এরা বায়ুমণ্ডল থেকে কি করে বলতো? পানিটাকে তোমার কি করে? শোষণ করে না, এদের সক্রিয়তা কম, এটা না, এটা সোডিয়াম কার্বনেটের সক্রিয়তা কম, সোডিয়াম কার্বনেটের স্থিতিশীলতা কম, এই কথাগুলো বলতে হবে সোডিয়াম কার্বনেটকে নিয়ে। আমরা এখানে একটা নোট লিখব, কোন পদার্থকে আমরা নির্দোষ বলবো আর কোন পদার্থকে পানিগ্রাসী পদার্থ বলবো, যেটা আমি অলরেডি তোমাকে বলে আসছি। জাস্ট এটা একটা ডায়াগ্রাম। আমি এটা হচ্ছে পদার্থ, হ্যাঁ সাম্মা, হ্যাঁ তুমি তো পারবা, তুমি 10 এ 10 পেয়েছো, তুমি পারবা না তাহলে পারবে কি? ওই কোশ্চেনে ওই টাইমে 10 এ 10 পাওয়াটা একটু ডিফিকাল্টি আছে। ওকে, অ্যাটেনশন, এটা হচ্ছে পদার্থ। আমরা যদি তোমার এই পদার্থটা যদি কোনো বিক্রিয়া থেকে সে যদি বিক্রিয়ার কোনো যৌগ থেকে H2O শোষণ করে, এটা H2O শোষণ করে, তখন এই পদার্থকে আমরা বলবো কি? তোমার নিরোধক পদার্থ।
এই পদার্থটা বায়ুমণ্ডল হতে বা পরিবেশ হতে, বায়ুমণ্ডল বা পরিবেশ হতে তোমার H2O যদি শোষণ করে, তখন এই পদার্থকে আমরা বলবো কি পানিগ্রাসী বা পানিগ্রাহী পদার্থ। এটাকে পানিগ্রাসী পদার্থ। এটা হচ্ছে ডিফারেন্স। একই পদার্থ পরিবেশ থেকে যখন অ্যাবজর্ব করবে পানিগ্রাসী, বিক্রিয়ার কোনো যৌগ থেকে অ্যাবজর্ব করবে নিরোধক। ডিফারেন্স কি তোমার ওইটার নিরোধক আর কি পানিগ্রাসী। কারো কোনো ডাউট আছে কিনা? নো স্যার। নো স্যার। ওকে, এখন দেখো আমরা যদি তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের আমরা যদি তোমার ব্যাখ্যা যদি দিতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? প্রাইমারি আলোকে প্রাইমারি গুলোকে বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায়, এদেরকে বিশুদ্ধ এবং শুষ্ক অবস্থায় কি হবে বলতো পাওয়া যাবে। এরা কি বলতো? এদের স্থিতিশীলতা বেশি, এদের স্থিতিশীলতা কম। এদের সক্রিয়তা কি বলতো কম, এদের সক্রিয়তা কি বলতো বেশি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণ তৈরি করলে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, এদের ঘনমাত্রার কি হয় বলতো পরিবর্তন কি হবে। এদের সাহায্যে কোন দ্রবণ তৈরি করা যায় না? প্রমাণ দ্রবণ তৈরি করা যায়। তাহলে ওই সকল পদার্থগুলোকে আমরা কি বলবো? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। জাস্ট রিভার্স, এটা বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায়, এটা পাওয়া যায়। এদের সক্রিয়তা কম, এখানে কি স্থিতিশীলতা বেশি, এদের স্থিতিশীলতা কম। এদের সক্রিয়তা কি কম, এদের সক্রিয়তা বেশি। এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে, এরা বায়ুর উপাদানের সাথে কি এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না, এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে। এদের দ্রবণ তৈরি করলে ঘনমাত্রার পরিবর্তন হয় না, এদের দ্রবণ তৈরি করলে ঘনমাত্রার পরিবর্তন হয়। পারবা কিনা? পারবা কিনা? পারো না? আমি জাস্ট সংজ্ঞা লিখে দিচ্ছি, সমস্যা। ইয়েস স্যার, পারবো। সংজ্ঞাটা লিখে দিচ্ছি, সংজ্ঞা লিখো এবং এই জায়গায় আসি, খুব ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তুমি একটু দেখো, আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে আমরা কি বলতে পারি? যে সকল পদার্থ বিশুদ্ধ ও শুষ্ক অবস্থায় পাওয়া যায় না, এই জন্যই এরা বায়ুর উপাদানের সাথে কি করে বলতো বিক্রিয়া করে। পাওয়া যায় না, এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করার কারণে এদের দ্রবণ প্রস্তুত করলে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। ঘনমাত্রার কোনো পরিবর্তন হয়। ঘনমাত্রার পরিবর্তন হবে না? ঠিক আছে, হয়। একটু অন্যদিকে মনোযোগ চলে গেছে। ঘনমাত্রার পরিবর্তন হয়, তাদেরকে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড তোমার পদার্থ। এটার ক্ষেত্রে কি হবে? এটার আমরা উদাহরণ দিয়ে যাই, যেমনের ক্ষেত্রে H2SO4, কার্বন ক্রোমিয়াম নাই, HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, HNO3 ইত্যাদি।
তারপর সোডিয়াম সালফেট, হ্যাঁ এগুলো কি সব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে তোমাকে যদি বলে কোশ্চেনে H2SO4 একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো, তোমাকে যদি বলে H2SO4 একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো, তাহলে তুমি প্রথমে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা দিবা, তারপর বলবা এরা কি বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায় না, বায়ু উপাদানের সাথে বিক্রিয়া করে, এদের দ্রবণ তৈরি করলে কি হয়, মূলত ঘনমাত্রা কি হয়, পরিবর্তন হয়, এদের সাহায্যে প্রমাণ দ্রবণ কি তৈরি করা যায় না, এইজন্য H2SO4 কে তোমার কি বলা হয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। তাহলে এটার ক্ষেত্রে কোশ্চেনটা আসে, এটার বৈশিষ্ট্য কি লিখে দেব নাকি বুঝবা? বৈশিষ্ট্য লিখে দেওয়া দরকার আছে নাকি বুঝবা যেগুলো বলছি? হ্যাঁ বুঝেছি স্যার। দরকার এই তানভীর ভালো মতো কবি কি তোতলা এই কর দরকার নেই। ওকে, H2SO4 কে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? SO4 কে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? হয় কেন ব্যাখ্যা করো। এটা হবে, এটার অ্যানসারে তুমি লিখে যাবা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রথমে সংজ্ঞা দিবা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা দিবা, তারপর তুমি তোমার ওই বৈশিষ্ট্য অনুসারে এটাকে কি করবা, ব্যাখ্যা করবা। দেখো কারো কোনো ডাউট আছে কিনা? কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার। এখন দেখো আমরা এরপর আমাদের এই অংশের, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ অংশ আছে টাইট্রেশন। টাইট্রেশনের আগ মুহূর্তে আছে চুনাপাথর সম্পর্কিত কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো আমরা পড়াই না। আমাদের নেক্সট লেকচারে আমরা চুনাপাথর সম্পর্কিত ম্যাথগুলো দেখব। এখন আমি বলি যে আমাদের পূজা শুরু হবে বৃহস্পতিবার থেকে। তোমার বৃহস্পতিবার হয়তো বা ম্যাক্সিমাম কলেজই তোমার কি থাকবে, বন্ধ থাকবে। এই জন্য তোমার বৃহস্পতিবার তোমার 10টার দিকে পড়া থাকবে। হ্যাঁ কথা কি বুঝছো কিনা? আর কালকে তোমার হ্যাঁ বলো। সকাল 10টা। হ্যাঁ বৃহস্পতিবার বন্ধ থাকবে তো নাকি? সব কলেজই সকাল 10টা? হ্যাঁ হ্যাঁ রাত 10টা কেন? কারণ বৃহস্পতিবার সব কলেজই তোমার বন্ধ থাকার কথা। কলেজ বন্ধ না। কোন কলেজ তুমি ভাই? ন্যাশনাল আইডিয়াল কলেজ। হ্যাঁ ন্যাশনাল আইডিয়াল কলেজ। ও ন্যাশনাল আইডিয়াল কলেজ। জি স্যার। ওই কলেজে হতে পারে। হ্যাঁ ন্যাশনাল আইডিয়াল কলেজ এটা কোন জায়গায় জানি? বাটারামপুরের দিকে না? না স্যার খিলগাঁও। খিলগাঁও হ্যাঁ ঠিক আছে। ওই কলেজে হতে পারে। ওই কলেজে আমার একটু ধর্মতান্ত্রিক কাজ করে। আচ্ছা যাক, ওরা আর কোন কলেজে হওয়ার কথা নাই। তুমি তাহলে রেকর্ডেড লেকচারটা একটু দেখতে হবে তোমার। আমরা 10টায় করব, কারণ বৃহস্পতিবার লেকচার। আর কালকে একটা এক্সট্রা লেকচার দিতে হবে। সেই এক্সট্রা লেকচারটা হবে কি রবিবারের লেকচারটা। কালকে একটা এক্সট্রা লেকচার নিতে হবে তোমার, কারণ আমি বাড়ি চলে যাব এবং এই গ্যাপে রবিবারের লেকচারটা দেব কালকে। যারা পারবা তারা তো থাকবা, না রেকর্ডেড লেকচারটা তোমার দেখে নিতে হবে। এটা হবে একদম ফিক্সড টাইম, একদম তোমার একবারে ফিক্সড টাইম। এখানে কোনো আলগুডুগু করার কোনো সুযোগ নেই। কালকে কখন? কালকে ওই একটা টাইমে হবে, সেটা হবে 1:30 থেকে 3টা। হ্যাঁ একটাই টাইম। তোমরা যারা এটা পারবা তো পারবা, তা নাহলে পরবর্তীতে রেকর্ডেড লেকচার দেখবে। আর স্যার কালকে 1:30টায়? হ্যাঁ যার ক্লাস আছে সে ক্লাস করবা রেগুলার। আর যদি যারা পারবা তারা পার্টিসিপেট করবা দ্যাট টাইম। কারণ আমরা ওই যে রবিবারের লেকচারটা আমরা কালকে 1:30টার সময় লেকচারটা হবে। এরপরে মঙ্গলবারের যে লেকচারটা, এগুলো আমি এক্সাম ভাগ করে দেবো, ওই অনুযায়ী এক্সাম হয়। কারণ ওই এলাকায় গিয়ে পড়ানোর সুযোগ খুব কম। ট্রাই করবো পড়ানো, যদি না যায় তাহলে তোমার এক্সাম হবে। ওই টাইমগুলোতে এক্সাম হবে। আমি এক্সাম ভাগ করে দেবো কি কি এক্সামগুলো হবে। আমাদের যে এক্সামগুলো বাকি আছে সেই এক্সামগুলো নিয়ে আমরা কাজ করব।
এই এত পড়ানো হয়েছে, তারপর ওই অংশে আরো অনেক আয়ন শনাক্তকরণ অংশ থেকে তোমার পরীক্ষা হবে, এগুলো। রবিবারের পড়াটা তাহলে আমাদের কি হলো, বুধবার 1টায়, বৃহস্পতিবার পড়াটা হবে 10টায়, আর তোমার কি আর মঙ্গলবার কি হবে সেটা আমি জানাই দেবো তোমাকে, ক্লাস হবে নাকি এক্সাম হবে সেটা আমি জানাই দেবো, ঠিক আছে? তাহলে বাই বাই। আর যাদের বেতন বাকি আছে, যারা মেসেজ পাও নাই, মেসেজ আমি দিয়ে দেবো, কারণ আমি বসার মতো টাইম পাইনি, আমি মেসেজগুলো দেখছি। আর যাদের বেতন বাকি আছে তারা অবশ্যই বেতন ক্লিয়ার করে দেবেন। বাই বাই। বাই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।